ভাই, আমি ছেলেটাকে ধরে এনেছি। এখন আপাতত রুমের ভিতরে বন্ধ করে বেঁধে রেখেছি। তারপর আমি কোনো কথা না বলে রুমের ভিতর চলে আসলাম, আর এসে দেখলাম ছেলেটার চোখ বেঁধে রেখেছে। আমি আকাশকে ইশারা দিয়ে খুলতে বললাম, আর ছেলেটার চোখ খুলে দিতেই বলতে লাগলো, ভাই ভাই আমাকে ক্ষমা করে দিন, আর কখনো আমি এরকম ভুল করব না, কখনো প্লিজ ভাই, জীবনে ভিক্ষা দিন আমাকে। আমি বেঈমানকে কখনো ক্ষমা করি না। তুই আমার কাজ করতে ব্যর্থ হয়েছিস, এই জন্য তোর শুধু মৃত্যুই হবে আমার হাতে। আসলে ভাই, ওরা আমাকে টাকার একটা ব্যাগ দিয়েছিল, যেটা লোভে পড়ে গিয়েছিলাম। আমি কখনো এমন করব না। তখনই উনি পকেট থেকে প্লাস বের করলো, আমি ভয় পেয়ে গেলাম। আমি পকেট থেকে প্লাসটা বের করে হাতের আঙুলটা কেটে দিলাম, আর তখনই কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। আমি মুখের মধ্যে কাগজ দিয়ে দিলাম, আর প্রতিটা আঙুলের নখ তুলে ফেললাম, আর সেখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর কিছুক্ষণ ছটফট করতে করতে মারা গেল। আমি গলাটা কেটে ফেললাম, আর আমি হাত মুখ ধুয়ে গাড়িতে করে বাসায় ফিরলাম। আর আকাশও চলে গেল, আর আমি বাসায় ফিরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা আকাশ আমাকে কল দিল। আমি ঘুম ঘুম চোখে আমাকে বলতে লাগলো, ভাই, একটু গোডাউনে আসলে ভালো হয়। আমরা মনে হয় কোনো ভুল করেছি। একটু তাড়াতাড়ি আসেন ভাই। ওকে, ঠিক আছে, আমি আসছি, চিন্তা করিস না। আর হ্যাঁ শোন, ল্যাপটপে একটা ভিডিও আছে, ওইটা মন্ত্রী সাহেবকে পাঠিয়ে দেয়। ঠিক আছে ভাই, আপনি যেভাবে বলবেন আর কি। আচ্ছা, রাখলাম। আমি তাহলে এখন পাঠিয়ে দিচ্ছি। তারপর আমি কল কেটে দিয়ে আমি ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে গাড়িতে করে আমার গোডাউনে চলে আসলাম। আমি গোডাউনে এসে দেখি মেয়েটা মোবাইলে কথা বলছে। আমাকে তেমন ভালো করে দেখতে পায়নি। আমি পাশের দিকে তাকালাম, আর দেখলাম সবাই নিজেদের মতোই কাজ করছে, আর মেয়েটা আমার বিরুদ্ধে মনে হয় কারোর সাথে ফোনে কথা বলছে। আমি গিয়ে একটা থাপ্পড় মারলাম, আর আমি বললাম, তুই একটা মেয়ে হয়ে আমার এখানে এসেছিস, তুই আমার বিরুদ্ধে কথা বলার জন্য, আর আমার সকল কিছুর প্রমাণ করে তুই সিআইডির কাছে দিবি? এটা কি করে করতে পারিস তুই? হ্যাঁ, তোর কি মনের মধ্যে একটু ভয় বলতে কোনো কিছুই নেই? আজ পর্যন্ত আমার ওপর কেউ কোনো কথা বলতে পারলো না। দেখ, আমি তোকে ভয় পাই না। তোর মতো কত মাফিয়াকে আমি জেলের ভাত খাইয়েছি, সেটার কোনো হিসাব নেই। আর তুই আমাকে সাধারণ কোনো মেয়ের মতো মনে করিস না। আমি হলাম স্পেশাল ফোর্সের হেড, অহনা শেখ। আমার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পারিস। তোর ব্যাপারে খোঁজ নেওয়ার তো কোনো ইচ্ছে নেই আমার। আচ্ছা, তোর মুখটা একটু দেখা তো। তোর মুখটা খুব দেখতে ইচ্ছে করছে, কারণ যার মুখে এত ঝাল সে নিশ্চয়ই দেখতে অনেকটা সুন্দর হবে। দেখ, তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস আমার সঙ্গে। এত বেশি পাঙ্গা নেওয়ার চেষ্টা করিস না, তুই কিন্তু সত্যি সত্যি মারা যাবি, বলে দিলাম। আমার সঙ্গে লাগতে আসবে না একদম। ভাই, আপনি শুধু আমাকে আদেশ করেন, আমি ওর মুখটা ছিনিয়ে এনে দিচ্ছি। ওর কত বড় সাহস, আপনাকে মুখ দেখাতে চায় না, আর আপনার সামনে এসব বড় বড় কথা বলে। আরে আকাশ, এত কথা বলিস না। আমার কাজ আমাকে ভালো করে করতে দে। তোরা গিয়ে তোদের কাজ করতে থাক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। যা এখান থেকে। তারপর আমার কথা শুনে সবাই নিজেদের কাজ করতে চলে গেল। আর তখনই আমি আবারও মেয়েটার দিকে তাকালাম, আর মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম মেয়েটার চোখগুলো সত্যি অনেকটা সুন্দর, কাজল কালা চোখ, দেখেই মায়াবী লাগছে। জানি না মুখটা দেখতে কতটা সুন্দর লাগবে। আর তখনই আমি বললাম, এখানে তেমন কেউ নেই, এখন মুখটা তো অন্তত দেখতে পারি। দেখ, তুই আমার উপরে এটা করতে পারিস না। এটা কিন্তু অনেক বড় জুলুম হয়ে যাচ্ছে। আমি চাই না তোর মতো শয়তানটাকে মুখ দেখানোর জন্য, কারণ তুই অনেক খারাপ এবং অনেক জঘন্য। আমি খারাপ না ভালো এটা জনগণের কাছ থেকে না হয় শুনে নে। আর যে পর্যন্ত আমি তোকে দেখতে না পাচ্ছি, সেই পর্যন্ত আমি তোকে এখান থেকে যেতে দিচ্ছি না। আমি যদি একবার এখান থেকে বেঁচে ফিরতে পারি, তাহলে তোর কি অবস্থা করব সেটা তুই ভাবতেও পারবি না। আমি তোর বিরুদ্ধে যত রকম মামলা আছে, সকল মামলা তোর নামে দিব। তোকে বাইরের জীবনে বের হতেই দিব না। ওর মুখ থেকে হিজাবটা খুলে দিলাম, আর হিজাবটা খোলার পরে আমি সত্যি অবাক হয়ে তাকিয়ে আছি, কারণ এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখিনি। দুধের মধ্যেও তো ময়লা থাকতে পারে, কিন্তু মেয়েটার চেহারায় একটু কোনো স্পট নেই। মনে হচ্ছে আকাশ থেকে কোনো এক পরী নেমে এসেছে।
আমি মুগ্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি। আর তখন হঠাৎ করেই মেয়েটা নড়াচড়া করতে লাগলো। তারপর চেয়ারের শব্দের কারণে আমার ধ্যানটা ভেঙে গেল। আর তারপর আমি বললাম, এত সুন্দর চেহারা নিয়ে এসব চাকরি কিন্তু তোমার ক্ষেত্রে মানায় না। দেখ, তোর এসব আজাইরা কথাবার্তা শোনার কিন্তু আমার একদম সময় নেই। তুই আমাকে ভালোই ভালোই ছেড়ে দে, না হলে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো আমি। তোমার তো এখন আমাকে ভালোবাসার কথা। তোমার এত সুন্দর চেহারা দেখে আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা মনে হয় তোমাকে নিজের হাতেই সৃষ্টি করেছেন শুধু আমার জন্য। আমি তো তোমাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। তোর মুখে ভালোবাসার কথাটা মানায় না। তুই কতটা জঘন্য সেটা কিন্তু আমার চেয়ে ভালো আর কেউ জানে না। তুই কালকে একটা ছেলেকে মেরে তার হাত কেটে দিয়েছিস আর চোখগুলো উপড়ে ফেলেছিস। এমন নিঃসঙ্গভাবে হত্যা করার অন্য কেউ সাহস করবে না। এটা একমাত্র তুই করেছিস, এটা আমি খুব ভালো করেই জানি। আর তোর ফিঙ্গারপ্রিন্ট ওখানে আমি পেয়েছি। আমি তো ইচ্ছে করেই সেখানে ফিঙ্গারপ্রিন্ট রেখে এসেছি। আর যার বাবা এতটা রাগী, তার মেয়ে যে রাগী হবে না এটাই তো স্বাভাবিক, তাই না? বাবা মেয়ে এমনভাবে আমার পিছনে লেগেছে, মনে হচ্ছে এই দুইটাকে মেরেই ফেলে। কিন্তু এখন তো আর সেটা সম্ভব না, কারণ এখন তুমি আমার বউ আর উনি আমার শ্বশুর মশাই। যে স্বপ্ন তুই এখন দেখছিস সেটা কোনোদিনই পূরণ হবে না। অন্ততপক্ষে আমি বেঁচে থাকতে কখনোই পূরণ হতে দেব না। তোকে বিয়ে করার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এটা বললে কি হয় বলো? কারণ তোমাকে তো আমি অনেক ভালোবেসে ফেলেছি। তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমার জীবনটা সত্যি অনেক ভালো হয়ে যাবে। তোর কথায় এখন আমার প্রচন্ড পরিমাণে হাসি পাচ্ছে, কারণ ছেঁড়া কাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো তুই কথা বলছিস। কোথায় তুই আর কোথায় আমি? একটাবার নিজের সঙ্গে আমার তুলনা করে দেখেছিস? তুমি তো আমাকে ভালোবাসবে, এটা একদম সত্যি কথা। আচ্ছা, তোমাকে এখন বাসায় নামিয়ে দিয়ে আসি, চলো। না হলে আবার তোমার বাবা চেঁচামেচি করতে পারে আর কখনো আমার এখানে আসার দুঃসাহস করবে না, তাহলে কিন্তু বুঝতেই পারছো। তারপর আমি হাতের বাঁধন খুলে দিলাম চেয়ার থেকে। আর তারপর আমি হাত ধরে নিয়ে গাড়িতে বসালাম। আর গাড়িতে বসিয়ে আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। আর ড্রাইভ করতে করতে তার বাসার সামনে চলে আসলাম। আর তার বাসার সামনে এসে দেখি অনেক পুলিশ সেখানে দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থেকে নামতেই আমাকে অস্ত্র দিয়ে ঘিরে ফেলল। আর আমি আমার কোমর থেকে পিস্তলটা বের করে অহনার মাথায় ধরলাম। তারপর আমি বললাম, আমি যদি এখান থেকে ফিরে যেতে না পারি তাহলে এই অহনাকে আমি বাঁচিয়ে রাখবো না, আর অহনাকে আমি এখানেই গুলি করে দিতে বাধ্য হব। তাই বলছি, সবাই অস্ত্র নামিয়ে ফেলুন, আমাকে যেতে দিন। সবাই অস্ত্র নামাও, তাড়াতাড়ি সবাই অস্ত্র নামাও। অহনামা, আমার তোকে আমি কত জায়গায় খুঁজেছি। তুই কেমন আছিস? সবকিছু ঠিক আছে তো? আরে স্যার, আপনি আমাকে কোনো কিছু জিজ্ঞেস না করে আপনি ওনাকে জিজ্ঞেস করছেন। আর আজকে থেকে তো আমাদের সম্পর্কটা পাল্টে গিয়েছে, কারণ এতদিন আপনার সঙ্গে আমার শত্রুতা ছিল। আপনি ছিলেন আমার একমাত্র সমস্যার কারণ। আমি যে কাজটাই করতে যাই না কেন আপনি সেখানেই হাজির। বাট আজকে থেকে আপনি আমার শ্বশুর মশাই। দেখ, তুই আমার মেয়ের কোনো ক্ষতি করবি না। এখনো আমি বলছি, তুই ভালোই ভালোই সিলিন্ডার করে দে। তোকে বেশি দিন জেলে থাকতে হবে না। আমি তোকে বিদেশে পাঠিয়ে দিব, তুই সেখানে থাকবি। আরে স্যার, আপনি আমার ক্ষমতা সম্পর্কে মনে হয় আপনার কোনো রকম ধারণাই নেই। আপনি কি আমাকে ফুটপাতের মাস্তান ভেবেছেন নাকি? হ্যাঁ, যে আমি স্যালেন্ডার করব? আমি মাফিয়া, অনেক খারাপ লোক। তো যাই হোক, আসি। এই বলে আমি গাড়ি নিয়ে চলে আসলাম। আর গাড়ি নিয়ে আমি সোজা গোডাউনে চলে আসলাম। আমার ল্যাপটপে কাজ করতে লাগলাম। তারপর আমাকে আকাশ বলতে লাগলো, ভাই, আমাদের কাছে এখন খবর এসেছে যে ওরা আমাদের সঙ্গে কোনোভাবেই ব্যবসা করতে রাজি হচ্ছে না। ওরা নাকি আমাদেরকে কোনো রকম মাল সাপ্লাই করবে না। তুই, শাকিল আর রাকিব এই তিনজন মিলে সেখানে যা। তোরা তিনজন মিলে ওকে ভালো মতো কথা বলবি। যদি না বোঝে সোজা ফেলে দিবি। আর ফেলে দিয়ে যে টাকাগুলো আছে ওই টাকাগুলো নিয়ে সোজা চলে আসবে। জি ভাই, আমরা সেটাই করছি। কিন্তু ভাই, আমরা যে কালকে ব্যাংক থেকে যে রিপোর্টগুলো এনেছিলাম, ওই রিপোর্টগুলো কি করব? ওই রিপোর্টগুলো অনেকেরই বিরুদ্ধে তৈরি করা। অনেক নেতার নাম আছে সেখানে, তারা অধিক ব্যবসা করত। সেই সব রিপোর্ট হচ্ছে
আর কি আবার অনেক নেতা ব্যাংক থেকে লোন নিয়েছে, সেটার রিপোর্টও আছে ওখানে। শোন, যেগুলো আমরা পুলিশ স্টেশন থেকে রিপোর্ট এনেছি সেসব রিপোর্টগুলো আমার কাছে দিয়ে দে। আর যেগুলো তলা ব্যাংক থেকে এনেছিস ওইগুলো রাকিবকে দিয়ে দে। আর রাকিব, তুই এগুলো নিয়ে যার যার নামে রিপোর্ট আছে ওইগুলো তার কাছে নিয়ে যাবি, আর আমাকে কল দিয়ে কথা বলতে বলবি। ঠিক আছে ভাই, আমি আকাশের সঙ্গে এই কাজটা শেষ করে পরের ওই কাজটা করে আসব। আমি রিপোর্টগুলো আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। তারপর ওরা চলে গেল। আর ওরা চলে যাওয়ার পরে আমি সকল কিছু আমার ল্যাপটপে নিয়ে আসলাম। আর ল্যাপটপে নিয়ে এসে আমি আমার কাজ করতে লাগলাম। আর কিছুক্ষণ সময় এভাবেই পার হয়ে গেল। প্রায় অনেকক্ষণ পরে রাকিব আমাকে কল দিল। আর কল দিয়ে বলতে লাগলো, ভাই, আমি এমপি সাহেবের কাছে চলে এসেছি, আর এমপি সাহেব আপনার সঙ্গে কথা বলে এই নিন এমপি সাহেব। ভাই, আমি আপনার কাছে অনেক খুশি হয়েছি। আপনি না থাকলে আমার সব কিছু আজ পুলিশের কাছে চলে যেত, আর পুলিশ আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করতো। আপনাকে অনেক ধন্যবাদ। বলুন, আপনার জন্য আমি কি করতে পারি? আপনি আমার জন্য কি করবেন? হ্যাঁ, আমার ডিমান্ড তো আপনি পূরণ করতে পারবেন না, তবে আমার একটা কাজ করে দিতে হবে আপনার। তাহলে আমি আপনার সকল বিপদ আপদ রক্ষা করব। সঙ্গে আমার একটা ডিল হবে, আপনি আমার কাজগুলো করে দেবেন, আমি আপনার কাজগুলো করে দেব। আরে, আমি তো তোমার মতো একজনকে খুঁজেছিলাম যে আমার হয়ে কাজ করবে, যার আমি কাজ করব। দুজনে পার্টনারশিপ হয়ে সকল কাজের সমাধান করব। আপনি দরকার পড়লে আমার ব্যাপারে ভালো করে জেনে নেবেন। আমি যেটা বলি সেটাই করি। আপনি যদি আমার সঙ্গে বেইমানি করেন তাহলে আমার কোনো কিছুই করতে পারবেন না আপনি। কিন্তু আমি যদি একবার আপনার সঙ্গে বেইমানি করা শুরু করি তাহলে আপনার অস্তিত্বও টিকতে পারবেন না। আরে না, আমি কখনো তোমার সাথে বেইমানি করব না। আসো, একদিন তোমার সাথে বসে কথা বলি। তুমি সময় পেলে আমার বাসায় চলে আসবে, আমি তোমার জন্য বসে আছি। তারপর আমি এমপির সঙ্গে আরও কিছুক্ষণ কথা বলে কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি আমার কাজ করতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর কাজ করতে করতে হঠাৎ করেই অহনার একটা ছবি আমার সামনে চলে আসলো। দেখলাম অহনার একটা ছবি আমার ল্যাপটপে পড়ে আছে। আমি হয়তো নিয়েছিলাম। আমি অহনার ছবি নিয়ে ভাবতে লাগলাম, ইস, এমন একটা বউ যদি আমার হতো, সব সময় আমার খেয়াল রাখতো। কিন্তু এটা এখন নয়। আমার স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত আমি এটা কোনোভাবেই করতে পারবো না। রাতের বেলা আমি সবাইকে নিয়ে নাইট ক্লাবে যাচ্ছি, উদ্দেশ্য একটা কাজ আছে। আর তখন রাকিব বলতে লাগলো, ভাই, ওখানে তো সব বড়লোকের ছেলেমেয়েরা পার্টি করে ড্রিঙ্কস করে, ওখানে গিয়ে আমাদের কি লাভ? এর চেয়ে ভালো আমরা গিয়ে অন্য কাজ করতে থাকি। এই শাহরিয়ার রহমান কোনো কাজ ছাড়া কোনো জায়গায় যায় না, বুঝতে পেরেছিস? এত বেশি কথা না বলে হাঁটতে থাক। তারপর হাঁটতে হাঁটতে সবাই মিলে নাইট ক্লাবে প্রবেশ করলাম। আমরা ক্লাবে প্রবেশ করতেই দেখি অনেক ছেলেমেয়ে সেখানে নাচ গান করছে। আমি একপাশে গিয়ে ড্রিঙ্কস দিতে বললাম, আর ওরা আমাকে ড্রিঙ্কস দিল। আমরা সবাই মিলে ড্রিঙ্কস খাচ্ছি, আর আমি একটা ছেলের দিকে তাকিয়ে আছি। আর সেই ছেলেটাকে লক্ষ্য করছি, ছেলেটা আমাদের দিকে কোনো লক্ষ্য করছে না, সে তার নিজের মতোই এনজয় করছে। তারপর আমি নিজেও সেখানে ভিতরে প্রবেশ করলাম। তারপর একটা মেয়ের সঙ্গে আমিও ডান্স করতে লাগলাম। আর ডান্স করতে করতে ছেলেটার কাছাকাছি এসে আমি ছেলেটার প্যান্টের মধ্যে একটা জিপিএস লাগিয়ে দিলাম। তারপর আমি সেখান থেকে বের হয়ে চলে আসলাম। আর বের হয়ে এসে সবার সঙ্গে হাঁটতে হাঁটতে গোডাউনে এসে গিয়েছি। আর তখন আকাশ বলতে লাগলো, ভাই, আপনার মাথায় যে এত বুদ্ধি, সেটা আমরা আজকে আবারও প্রমাণ পেলাম। হাতে নাতে সত্যি ভাই, আপনি অসাধারণ। তারপর আমি ওদেরকে নিয়ে সোজা গোডাউনে চলে আসলাম। আর গোডাউনে এসে আমি আমার রুমে ল্যাপটপ নিয়ে কাজ করতে লাগলাম আর জিপিএস দেখতে লাগলাম। ছেলেটা রাত 12টার দিকে গাড়ি চালিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। আমিও ম্যাপটা ভালো করে দেখতে লাগলাম। আর এভাবেই সময়টা পার হয়ে গেল। আর ছেলেটা দেখলাম একটা জঙ্গলের ওখানে এসে থেমে গিয়েছে। আর আমিও লোকেশনটা সেভ করে নিলাম। লোকেশনটা সেভ করে আমি সবাইকে নিয়ে সেখানে যেতে লাগলাম। আর আমিও গাড়িতে করেই যাচ্ছি। হঠাৎ করেই দেখলাম রাস্তার মধ্যে অহনা দাঁড়িয়ে আছে একা। আমি গাড়িটা ব্রেক করতে বললাম। আর তখন আমি গাড়ি থেকে নেমে বললাম, কি ব্যাপার, তুমি এত রাতে এখানে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি জানো না যে এই সময়ে মেয়েদের বাইরে থাকা ঠিক না? তবুও কেন বাইরে বের হয়েছে তুমি? দেখ,
আমি তোকে ভালোভাবে বলছি, তুই আমার ব্যাপারে কোনো খোঁজ নিবি না, আমার পেছনে থাকবি না তুই। আমি আমার কাজে বের হয়েছি, আর তুই ভালো করেই জানিস আমি কে। আমাদের কাছে ভয় বলতে কোনো কিছু নেই, বুঝতে পেরেছিস? তুই তোর কাজে যা। তুমি যেটার জন্য বের হয়েছো, যাকে ধরার জন্য বের হয়েছো, তাকে তুমি কোনোদিনই ধরতে পারবে না। এটাকে আমার দরকার, আমি তাকে ধরে নিয়ে আসব। আর শুধু শুধু তোমার এখানে গিয়ে কোনো লাভ নেই। তুমি বাসায় চলে যেতে পারো। আগে আমার বোঝাপড়া শেষ হবে, তারপর তোমারটা। তুই কিভাবে জানতে পারলি যে আমি এই ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছি আর আমি এই ছেলেটার কাছেই যাচ্ছি? দেখ, তুই যাই করিস না কেন, আইন নিজের হাতে তুলে নিবি না, ওকে আমার হাতে তুলে দে। তোমার হাতে তুলে দেওয়ার জন্য তো আমি এত কষ্ট করে নিব। তুমি থাকবে ঘরের ভিতরে, তোমাকে বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? যাও, বাসায় চলে যাও। এই আকাশ, বাসায় দিয়ে আসো। আরে ভাবি, ভাই আপনাকে বাসায় যেতে বলেছে না, আপনি না যান, তাড়াতাড়ি করে বাসায় চলে যান। আপনি যদি বাসায় চলে না যান, তাহলে কিন্তু আমরা আপনাকে জোর করে বাসায় দিয়ে আসবো, আর আপনার বাবাকে আমি বলে আসবো। আসুন আমাদের সঙ্গে, আপনাকে বাসায় দিয়ে আসি। তারপর আকাশ এক প্রকার জোর করতে করতেই তাকে বাসায় নিয়ে গেল। আর আমি হাসতে লাগলাম, কারণ আমি চাই না আমার প্রিয় মানুষটার কোনো কিছু হয়ে যাক। যাই হোক না কেন, ভালোবেসে ফেলেছি তো। তারপর আমি আকাশের জন্য ওয়েট করতে লাগলাম। আর একটু পরে আকাশ চলে আসলো আর গাড়িতেও বসে পড়লো। আর আমিও জঙ্গলের দিকে যেতে লাগলাম। আমি জঙ্গলের কাছাকাছি এসে গাড়িটা রেখে হাঁটতে লাগলাম। আমি কোমর থেকে পিস্তল বের করে সামনের দিকে যাচ্ছি। ঘুটঘুটে অন্ধকার, শুকনো পাতার শব্দ হচ্ছে পা রাখতেই। আমি আরো সাবধানতার সাথে হাঁটতে লাগলাম। আর সামনে এগিয়ে দেখলাম যে কুঠুরে একটা ঘর, আর সেখানে একটু একটু করে আলো জ্বলছে। বেশ খানিকটা সন্দেহ হলো, ওখানে তো একজন থাকার কথা নয়, তাহলে ওখানে অনেকজনই আছে। তারপর আমি আস্তে আস্তে সবাইকে এখানে রেখে আমি একা সামনে এগিয়ে যেতে লাগলাম। আর তখন রাকিব আমাকে বলতে লাগলো, ভাই, আমরা আপনাকে একা একা যেতে দিব না। সেখানে আমরা আপনার সঙ্গে যাব। আমরা এখানে দাঁড়িয়ে থাকবো আর আপনি ভেতরে একা যাবেন, এটা হয় না। আরে তোরা শুধু শুধু আমাকে নিয়ে টেনশন করছিস কেন? হ্যাঁ, তোরা নিজেরা ঠিক থাক, এটাই আমি চাই সবসময়। আর আমার কোনো কিচ্ছু হবে না, আমার উপর ভরসা আছে তো নাকি? ভাই, ভেতরে কারা কারা আছে আর কে কি করছে এটা আমরা এখনো জানি না। আর কোনো কিছু না জেনে এখানে যাওয়ার মানেই হয় না, ঠিক হবে না। আপনি প্লিজ আমাদের নিয়ে যান সঙ্গে। আর আমি আপনাকে অন্তরের পক্ষে একা যেতে দিচ্ছি না। আরে রাকিব, তুই শুধু শুধু আমার উপর এত কিছু বলছিস। শোন, একটা কথা বলি, এটা মাথায় রাখবি। এই শাহরিয়ার যদি কাউকে ভয় পেত না, তাহলে এই পর্যন্ত কখনোই উঠে আসতে পারতো না। ছোটবেলা থেকেই সবার লাথি খেয়ে বড় হয়েছি, বুঝতে পেরেছিস? তারপর আমি সেখান থেকে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। শুকনো পাতার মরমর শব্দ খুব বেশিই হচ্ছে। আর আমি সেই রুমটার কাছে এসে দেখি অনেকজনের গলার আওয়াজ শোনা যাচ্ছে, আর 2-3টা মেয়ের কান্নার আওয়াজও পাওয়া যাচ্ছে। মেয়েগুলো কান্না করছে, আর আমি সেখানে গিয়ে দেখি একটা মেয়েকে কিডনি অপারেশন করছে, আর 2টা মেয়ে কান্না করছে। তার মানে এখানে মেয়েগুলোকে নিয়ে এসে কিডনি অপারেশন করে পাচার করা হয়। আর সেই জন্যই তো ক্লাবে আসে যায়। কিন্তু এটার পেছনে তো সে থাকতে পারে না, এটার পেছনে তো আরও অনেকজনের হাত আছে, আমার সেটা জানতেই হবে। তারপর আমি ওখানে ছেলেটাকে গুলি করলাম যেটা অপারেশন করছিল, আর ছেলেটা সেখানেই পড়ে গেল। আর ছেলেটা পড়ে যেতেই সবাই আমাকে দেখে ফেলল, আর আমিও ফায়ার করতে লাগলাম। আর আমার দেখা দেখি পিছন থেকেও আমার লোকেরা ফায়ার করতে লাগলো। আর এভাবে গোলাগুলি চলার পরে 2টা মেয়ে সেখানে বসে রইল, আর আমি তাদেরকে বললাম চলে যাওয়ার জন্য। আর ওদেরকে আমি নিরাপদে বের করে দিয়ে সেই ক্লাবের ছেলেটাকে ধরলাম। আর ক্লাবের ছেলেটাকে ধরে গাড়িতে নিয়ে আসলাম। আর গাড়িতে নিয়ে এসে আমি জিজ্ঞেস করলাম, আমি তোকে যেটা বলবো তুই সেটার উত্তর দিবি। সময় মাত্র 2 সেকেন্ড। এর মধ্যে যদি কোনো দেরি হয় বা কোনো উত্তর জানিস না বলিস, তাহলে তোকে এখানেই মেরে ফেলবো। ভাই, আপনি যা বলবেন আমি তাই উত্তর দিব, তবু প্লিজ আপনি আমাকে মারবেন না। আর এসব আমি কোনো কিছুই করিনি, আমি শুধুমাত্র মেয়েগুলোকে এখানে নিয়ে আসি। তুই প্রতিদিন নাইট ক্লাবে যাস এসব করার জন্যই। আর সবাই জানে তুই নেতার ছেলে, তুই অনেক ভালো, সারাদিন সবার সঙ্গে ভালো ব্যবহার করিস। কিন্তু রাত হলে তোর চেহারা পাল্টে যায়, তাই না?
তোকে আমি অনেক দিন ধরেই সন্দেহ করছিলাম, কিন্তু আজকে হাতে নাতে প্রমাণ পেলাম। তোর তো বেঁচে থাকার কোনো দরকার নেই, কারণ তুই কতগুলো মেয়ের সর্বনাশ করেছিস সেটা আল্লাহই ভালো জানে। আমার বাবা হলো এমপি, আর আমার বাবাও এটার পেছনে আছে, আর আমি বাবার কথাই এসব কাজ করছি। শুধু বুঝতে পেরেছ? কারণ আমি জানি তুমি বাবার সঙ্গে হাত মিলিয়েছ, তাই আমার আর কোনো ভয় নেই। তুমি আমার সঙ্গে নিশ্চয় মজা করছো। আচ্ছা, তোর কি আমাকে ছাগল মনে হয়? হ্যাঁ, আমি এত সহজে সবকিছু মেনে নেব? আমি তোদের জন্যই এসেছি। তোদেরকে যদি নিজের হাতে শাস্তি দিতে না পারি, তাহলে আমি কখনো শান্তি পাবো না। আর আমি শান্তি না পেলে আমার মৃত বাবা মাও কখনো শান্তি পাবে না। এখনো ভালোই ভালোই বলছি, এটার পিছনে কে আছে তাদের নামগুলো বল। আমি সত্যিই কোনো কিছু জানি না, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এসব কাজ করব না। আর তুমি তো বাবার সঙ্গে বন্ধুত্ব করে নিয়েছো, তাহলে প্লিজ আমাকে ছেড়ে দাও। আমি সত্যি বলছি, কখনো আমি এসবের পেছনে আসবো না। তোর বাবা এমপি দেখে তুই যা ইচ্ছা তাই করে বেড়াবি, এটা জনগণ সহ্য করলেও আমি তো কখনো সহ্য করব না। কারণ আমার বাবা জনগণকে অনেক ভালোবাসতো, আর সেরকম আমিও সবাইকে অনেক ভালোবাসি। কিন্তু তোদের মতো কিছু লোকদের জন্য তাদের থাকতে অসুবিধা হয়। আর তোর বাপের সঙ্গে বন্ধুত্ব করেছি বলে তোকে ছেড়ে দেব, এটা তুই ভাবলি কি করে? হ্যাঁ, আর তোর বাপকেও তো আমি মারবো, কিন্তু কিছু তথ্য নেওয়া লাগবে তারপর। তার মানে তুই আমার বাবার সঙ্গে হাত মিলিয়েছিস আমার বাবাকে খুন করার জন্য, তাই না? আমি এখনই বাবাকে ফোন করে বলে দিচ্ছি, তোর মতো কালসাপকে বাবা যেন বিশ্বাস না করে। তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল। তুই শুধু শুধু এমন কেন করছিস? হ্যাঁ, তোকে তো আমি এখনই মেরে ফেলবো। তোকে এমনভাবে মারবো যেন দ্বিতীয়বার এমন কাজ করার আগে মানুষ 10 বার ভাবে। বুঝতে পেরেছিস? আকাশ, ক্যামেরাটা বের কর, ভিডিও রেকর্ড করা শুরু কর। আর হ্যাঁ, এখন তুই বল, নিজের মুখে সব কিছু স্বীকার কর। আমি মরে গেলেও আমি স্বীকার করব না, কারণ তোর মতো মাফিয়া কিং আমার বাবা পকেটে রাখে। বুঝতে পেরেছিস? তুই আমার বাবার ক্ষমতা সম্পর্কে জানিস না। শুধু এই দেশে নয়, বিদেশেও আমার অনেক পরিচিত আছে। একটা ফোন করলে তোকে এখানেই মেরে ফেলে রেখে যাবে। এমন কথা বলিস না, কারণ এমন কথা বললে আমার মন মেজাজ একদম ঠিক থাকে না। আর আমার মন মেজাজ ঠিক না থাকলে তোকে কি করব সেটাও জানি না। এই আকাশ, অ্যাসিড নিয়ে আয় তো, একে এখানেই পুড়িয়ে মারবো। এই যে ভাই, আমি সাথে করে নিয়ে এসেছি, গাড়িতেই ছিল। এই নিন আপনার পছন্দের একটা জিনিস। তা ভাই, এটাকে মেরে কোথায় ফেলে আসবো? এক কাজ করি, তাদের বাসার ছাদে ফেলে আসবো। ভাই প্লিজ, আপনি আমাকে মারবেন না। আমি আপনার সমস্ত কথা শুনবো। আমি যেটুকু জানি সেটুকু আপনাকে বলছি। আসলে আমি শুধুমাত্র ফোনে তার সঙ্গে যোগাযোগ করি, আর বাকিটা আমার বাবা আমাকে বলে দেয় আমি কি করব। এর চেয়ে বেশি কিছু জানি না। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। তারপর আমি আমার কোমর থেকে ছুরিটা বের করে ওর হাতটা কেটে দিলাম, আর ওর হাতটা কেটে দিয়ে সেখানে অ্যাসিড দিলাম। তারপর তখন ছেলেটা ছটফট করতে করতেই মারা গেল। তারপর আমি আকাশকে বললাম, এই লাশটা এমপির বাড়ির সামনে নিয়ে রেখে আসবি। তারপর আমি সকল প্রমাণ মুছে দিলাম, আর সকল প্রমাণ মুছে দিয়ে আমিও সেখান থেকে আমার গোডাউনে চলে আসলাম। গোডাউনে এসে আমি সবকিছু গুছিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম মনে পড়ছে না। আর সকালবেলা হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। আমার ঘুমটা ভাঙলো ফোনের শব্দ শুনে। কল আসার কারণে ঘুমটা ভেঙে গিয়েছে। অতবার রিসিভ করলাম, আর ওপাশ থেকে এমপি বলতে লাগলো, শারিয়ার, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমার পিছনে যে এতটা শত্রু আছে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আমি জানতাম যে সবাই আমাকে ভালোবাসে, কিন্তু কে আমার ছেলেটাকে এসিড দিয়ে মেরে ফেলেছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি আপনার বাসায় এখনই আসছি। আর আপনার বাসায় এসে আমি আপনার সঙ্গে কথা বলছি, ঠিক আছে? আপনি কোনো টেনশন করবেন না। তারপর আমি রেডি হয়ে নিলাম, আর রেডি হয়ে আমার লোকজনকে সাথে নিয়ে এমপির বাসার উদ্দেশ্যে চলে গেলাম। আর এমপির বাসায় এসে আমি বসলাম, আর তখন এমপি আমাকে ধরে কান্না করতে লাগলো। আর আমি মনে মনে হাসছি, শালা, তোকে যে কবে মারবো সেটারই প্ল্যান করতে এসেছি আমি। তারপর আবার এমপি সাহেব আমাকে বসিয়ে দিল আর সোফার মধ্যে, আর আমাকে বলতে লাগলো, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি আবার কি করে উঠে দাঁড়াবো? এই ছেলেটা আমার কতটা কাজে সাহায্য করেছে, আমার সবসময় পাশে থেকেছে। তার উপরে কাজ দিয়ে আমি সবসময় নিশ্চিন্ত থেকেছি। এখন আমার কি হবে? আরে এমপি সাহেব, আপনি এত টেনশন করছেন কেন?
আমি ঠিকই খুঁজে বের করব যে কে আপনার ছেলেকে খুন করেছে। আর আমি তো আপনার পাশে সবসময় আছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি নিঃস্ব হয়ে গেছি, আমার কোনো কিছু ভালো লাগছে না। কে এই কাজটা করতে পারে সেটা আমাকে জানতেই হবে। আমি যে করে পারি এই মানুষটাকে না মেরে আমার শান্তি নেই। আপনার ছেলে কি কারণে মারা গেল আর কে খুন করেছে এটা তো আপনি জানেন না। আর আপনার ছেলেকে যে মেরেছে সে নিশ্চয়ই আপনার ছেলের উপর অনেকের রাগ ছিল, আর সেই রাগটাই মনে হয় দেখিয়ে দিয়েছে। এবার মনে হয় আপনি টার্গেটে আছেন। বাবা হইয়া তার কোনো চাওয়া আমি অপূর্ণতা রাখিনি। আমি সবসময় চেষ্টা করেছি তার চাওয়াটা পূরণ করার জন্য। সে যখন যা চেয়েছে আমি তাই দিয়েছি। আমি আমার ছেলের জন্য সব কিছু করতে পারি। আপনার ছেলেকে আপনি সবকিছু দিয়েছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনার ছেলেকে আপনি ভালো পথে মানুষ করতে পারেননি। আমি তো রাস্তার ছেলে, তার জন্য আমি এমনভাবে খারাপ হয়ে গিয়েছি। কিন্তু আপনার ছেলে তো এমন হওয়ার কথা ছিল না। আপনার ছেলে হওয়ার কথা ছিল মানুষের সেবা করবে, কিন্তু সে এমনভাবে মারা গিয়েছে আপনি গিয়ে কোনো অ্যাকশনও নিতে পারছেন না, পুলিশের কাছেও যেতে পারছেন না, কিংবা সেইডের কাছেও পারছেন না। আপনার ছেলেই হলো প্রথম দোষী, তাই না? তা আপনি এই কিডনির ব্যবসা কতদিন ধরে করছেন? আমি এই ব্যবসা করছি প্রায় অনেক বছর ধরে, প্রায় 5 বছর হবে। আমার এই ব্যবসায় সাহায্য করে সম্পূর্ণ আমার ছেলে, কিন্তু এখন নাই। এখন আমি কিভাবে কি করব, এখন কোনো কিছু বুঝতে পারছি না। একটা কথা জানেন কি, যে সত্যের জয় সব সময় হয়। আপনি অসৎ পথে এসব কাজ করেছেন, এত টাকার পাহাড় বানিয়েছেন, কিন্তু আপনার ছেলেটাকে মানুষ করতে পারেননি। আর এটা তো হওয়ারই ছিল। তুমি এখন আমাকে এসব কথা বলছো? প্লিজ তুমি অন্তত কিছু একটা করো। এখন তোমার উপরে ভরসা করে এখন আমি আছি। আমার ছেলেকে কে খুন করেছে প্লিজ তুমি এখন এটা বের করো। আচ্ছা, আপনি আপনার ছেলের চিন্তা বাদ দিয়ে আপনি আপনার নিজের প্রফেশনের কথা চিন্তা করুন, আপনার পদের কথা একটু চিন্তা করুন। একটা বার যদি আপনার ব্যাপারে সবকিছু জানতে পারে, তাহলে কিন্তু আপনাকে এখান থেকে বহিষ্কার করা হবে। আর তখন তো বুঝতেই পারছেন, জনগণ আপনাকে জুতা দিয়ে মারবে। তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব। তুমি যদি রাজনীতিতে আসতে চাও তাহলে আমি তোমাকে একটা ভালো পজিশনে নিয়ে আসবো। তুমি এমপি হওয়ার স্বপ্ন দেখো, আমি তোমাকে মন্ত্রী বানানোর কিছু একটা করব। আমার জন্য আপনার কোনো কিছুই করতে হবে না, আমি শুধুমাত্র ছোট ছোট আবদার করব, আপনি শুধু সেগুলোই পূরণ করে দেবেন। আর আমার এসব কোনো কিছুই চাই না, আপনি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। হ্যাঁ, আমি সবসময় একটা কথা ভাবি যে আমি মন্ত্রী হব, কিন্তু আমার বিরুদ্ধে অনেকজন দাঁড়িয়ে আছে, তার জন্য আমার কোনো কিছু করা যাচ্ছে না। এমনকি আমি যে এমপি হয়েছি এটার জন্য অনেকবার হত্যা করার চেষ্টা হয়েছিল। আমি এটার জন্যে অনেক ভয়ে ভয়ে থাকি সবসময়। ঠিক আছে, তাহলে আমি উঠি এখন। আর আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি এটার জন্য খোঁজ নিচ্ছি। আর আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, টাকাগুলো আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবেন। তারপর আমি এমপির সঙ্গে আরও কিছু কথা বলে সেখান থেকে চলে আসলাম। আর সেখান থেকে এসে আমি একটা এতিমখানার দিকে যাচ্ছি, আর তখনই দেখলাম অহনা গাড়ি দিয়ে কোথাও যেন যাচ্ছে। আমি মিন্টুকে বললাম গাড়ি নিয়ে চলে যাওয়ার জন্য। তারপর মিন্টু চলে গেল, কারণ এতিমখানায় পরে যাই, আগে আমার পাগলিটাকে একটু দেখে আসি। আর তখন রাকিব বলতে লাগলো, ভাই তাহলে আমরা এতিমখানায় গিয়ে সকল কিছু সাজানোর ব্যবস্থা করি, কারণ আজকে তো সাভার একসঙ্গে জন্মদিন পালন করা হবে। তাই না, আমরা সাজানোর ব্যবস্থা করি, আপনি পরে আসেন। ঠিক আছে, তাহলে তোরা যা। আর যাওয়ার সময় কি কি কিনে নিতে হবে সেটা তো তোরা ভালো করেই জানিস, সো সবগুলো জিনিস ভালোভাবে কিনে নিয়ে যাবে, ঠিক আছে? আর আমি সময় করে চলে আসব, ওকে? তারপর আমি বাইক নিয়ে সেখানে যেতে লাগলাম, আর বাইক নিয়ে সরাসরি অহনার পিছু করতে করতে পার্কে চলে আসলাম। আর পার্কে এসে আমি অহনার পিছনে যেতে লাগলাম, আর তখন দেখলাম অহনা একটা ছেলের সঙ্গে কথা বলছে। আর আমি গিয়ে তার সামনে বাইকটা ব্রেক করলাম, আর তখন অহনা রাগী চোখে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার? আমি না আপনাকে আমার সামনে আসার জন্য না করেছিলাম, তবুও আপনি আমার সামনে এসেছেন। এখনই এখান থেকে চলে যান বলছি। আপনাকে দেখলেই আমার এমনিতেই মনের মধ্যে ভয় চলে আসে। আচ্ছা, আমাকে দেখলে তোমার ভয় চলে আসে কেন? আমি কি বাঘ না ভাল্লুক? হ্যাঁ, তোমার সঙ্গে আমি পরে কথা বলছি। এই ছেলে, তোর নাম কি রে? হ্যাঁ, এখান থেকে দৌড়ে পালিয়ে যা, না হলে এমন মায়ের দিব সারা জীবন হাসপাতালে শুয়ে থাকবি, কখনো উঠে দাঁড়াতেও সাহস করবি না। দেখ, এবার কিন্তু তোর উপরে আমার অনেক রাগ হচ্ছে। এই ছেলেটা আর কেউ নয়,
এই ছেলেটা আমারই কলিগ, ও আমার সঙ্গে কাজ করে। আমরা শুধুমাত্র এখানে ঘুরতে এসেছি, মনটা ফ্রেশ করার জন্য। আর তুই এই আমাদের মতো অফিসারকে থ্রেট দিচ্ছিস? এমন সুন্দরীর মুখে এমন কথাগুলো আসলে মানায় না। এখন থেকে ভালোভাবে কথা বলবে আমার সঙ্গে, না হলে তোমাকে এমন আদর করব যে কোনো দিনও আমাকে আর ভুলতেই পারবে না। ভেবেছিলাম তুই একজন মাফিয়া, তুই খারাপ মানুষ, কিন্তু এখন তো দেখছি তোর চরিত্রের মধ্যে সমস্যা আছে। এখনই এখান থেকে যা বলছি, আর তোর যেতে হবে না। না, আমরা এখান থেকে চলে যাচ্ছি। তুমি না আমাকে ভালো করে দেখে নেবে। এই যে দেখো, তোমার পাশেরটাই আমার পরিচয় জানার পরে কেমন করে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কিরে, এখনো দাঁড়িয়ে আছিস? যা বলছে এখান থেকে। তারপর ছেলেটা দৌড়ে চলে গেল, আর আমি মুচকি হাসি দিলাম। তারপর আমি অহনাকে হাত ধরে আমার বাইকের পেছনে উঠতে বললাম। বাইকে উঠতে চাইল না, কিন্তু আমি জোর করেই তুললাম। তারপর আমি বাইক চালাতে লাগলাম, তাও অনেক স্পিডে। আর তখনই পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরলো আর ভয়ে ভয়ে বলতে লাগলো, প্লিজ, আমি এবারের মতো মাফ চাচ্ছি। আমি আর কখনো তোমার উপরে এমন করে কোনো কথা বলবো না যেন তুমি কষ্ট পাও। প্লিজ বাইকে আস্তে চালাও, আমার অনেক বেশি ভয় করছে। আমি এই প্রথম কোনো বাইকের পিছনে উঠেছি। তুমি এমনভাবে ধরেছো সেটা যে কেউ দেখলেই বুঝবে যে তুমি বাইকে প্রথমবার উঠেছো। আর আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে, তারপর তোমাকে তোমার বাসার সামনে আমি নামিয়ে দেব। আর আমার সঙ্গে থাকলে তোমার কোনো কিছুই হবে না, সেটা শিওর থাকো। দেখো, আমি তোমাকে ভালো ভালো মতো বলেছি, তোমার চয়েস আর আমার চয়েস কিন্তু সম্পূর্ণ আলাদা। তুমি একজন মাফিয়া, আর আমি আমি একজন পুলিশ অফিসার। আমার সঙ্গে তোমার সঙ্গে আমার অনেকটা পার্থক্য হয়ে গেছে। তোমার সঙ্গে যদি আমাকে কেউ ডিপার্টমেন্টে দেখে, তাহলে আমার উপর অনেকটা চাপ আসতে পারে। প্রথমত তোমার এই কথার উত্তর হলো তোমার বাবা আছে। তোমার বাবা এটা ঠিকই ম্যানেজ করে নেবে। আর যদি এর পরও কেউ তোমাকে ডিপার্টমেন্টে তোমার উপর কোনো কথা বলে আমাকে নিয়ে, বা আমার জন্য তোমাকে কেউ অপমান করে, সেটা তো আমি নিশ্চয়ই খবর পাবো। কারণ তুমি তো আমার ব্যাপারে ভালো করেই জানো। তখন বুঝিয়ে দেব আমি কি জিনিস। দেখো, আমার কিন্তু মারামারি একদম পছন্দ নয়। আমি মারামারিকে সবসময় অপছন্দ করি, কিন্তু ভাগ্যের জোরে এই পুলিশের চাকরিটা নিতে হয়েছে। কারণ বাবা কমিশনার, বাবারও অনেক ইচ্ছে আমি যেন পুলিশের চাকরি করি, মানুষের সেবা করি। তার জন্য আমার এই চাকরিটা নেওয়া। আসলে আমি এই চাকরিটা কখনোই করতে চাইনি। হ্যাঁ, এটা তো খুব ভালো করেই বুঝতে পারছি। কারণ তুমি একটা অপারেশনে যাওয়ার পরে তোমার মনের অবস্থা কি হয় সেটা তো তুমি নিজেও বুঝতে পারো না, একমাত্র আমিই বুঝতে পারলাম। দেখো, আমি তোমাকে ভালো মতো বলছি, তুমি এসব কিছু ছেড়ে দাও, ভালো হয়ে চলাফেরা করো। দেখবে আমার চেয়ে ভালো মেয়ে পাবে। আর আমার বিয়ে বাবা অন্য এক জায়গায় ঠিক করে রেখেছে অনেক আগেই, এটা আমাকে জানিয়ে দিয়েছে। আর এটাও বলেছে আমি যেন কাউকে পছন্দ না করি। বাবা যে ছেলেকে বিয়ে করতে বলবে আমি যেন সেটার মধ্যেই রাজি হয়ে যাই। আরে আজকালকার যুগে কি এসব হয় নাকি? আর আমি সত্যি বলছি, তুমি যদি আমার জীবনে আসো, আমি আমার জীবনটাকে পরিবর্তন করে ফেলবো। প্লিজ তুমি আমার হয়ে যাও। মেজাজটা এত খারাপ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। এখন আমি তার পেছনে আছি, তাই ওর কথা মতোই কথা বলতে হচ্ছে। আগে আমি আমার বাসার সামনে আসি, তারপর তোকে বোঝাবো মজা। আর এভাবেই ওর সঙ্গে কথা বলতে বলতে আমার বাসার সামনে চলে আসলাম। আর আমার বাসার সামনে এসে নেমে পড়লাম। আর নেমে পড়তেই ঠাস করে একটা থাপ্পড় মারলাম। আর সেই থাপ্পড়টা খেয়ে গালে হাত দিল। আর আমি বলতে লাগলাম, তুই কি করে মনে করেছিস আমি তোর কথা মতো কথা বলেছি দেখে আমি তোর বন্ধু হয়ে গেছি? আরে আমি তো শুধুমাত্র এমনি কথা বলেছি। আর তোর নিজের ক্যারেক্টার দেখেছিস? তুই আমাকে ভালোবাসিস? তোর তো জন্মেরই ঠিক নেই, আবার তুই আমার উপরে কথা বলছিস। তুই কি করে বলতে পারিস যে আমাকে ভালোবাসিস? দেখো, তুমি যা কিছুই বলো না কেন, আমার মৃত বাবা মায়ের নাম নিয়ে কোনো কিছুই বলো না প্লিজ। আমি তোমার কাছে হাত জোর করে কথা বলছি, আমার জন্য ওনাদেরকে কোনো কথা শুনিও না। কেন বলবো না? কারণ তুই যে মানুষের সাথে ব্যবহার করিস সেটা অনেক কম হয়ে গেছে। আমি তোকে এইসব বলছি, এটা তোর ভাগ্য ভালো। আর তোর অনেক ভাব হয়ে গেছে, তাই না? আরে শুধুমাত্র আমি তোকে স্যাক্রিফাইস করেছি বলে তুই এখন পর্যন্ত বেঁচে আছিস। ইচ্ছে করলে তোকে এখনই ক্রস ফায়ার করে মেরে দিতে পারি, আর তোকে মেরে দিলে আমার প্রমোশনই হবে। দেখো আহনা, আমি তোমাকে ভালোবাসি, সত্যি অনেক বেশি ভালোবাসি।
আর ভালোবাসি বলেই তোমার এতগুলো কথাও আমি সহ্য করতে পারি। আর না হলে আমি কখনো এসব কথা সহ্য করতে পারতাম না। তুমি আমাকে যাই কিছু বলো না কেন, সব কিছুর পরও আমি তোমাকে ভালোবাসবো সব সময়। তারপর আমি এটা বলে বাইক নিয়ে সোজা আমার গোডাউনে চলে আসলাম। আর গোডাউনে এসে আমি আমার ল্যাপটপ নিয়ে বসলাম। আর তখনই আমাকে রাকিব একটা কল আসলো। কলটা রিসিভ করে আমার কানে দিল, আর ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, ভাই, আমি পিয়াজ বলছিলাম। আজকে আমি খবর পেলাম যে এমপি সাহেব 100 মেয়েকে আজকে পাচার করবে, আর আমাকে বলেছে এসব দায়িত্বের জন্য। আর এমপি সাহেব মনে হয় আপনাকে সন্দেহ করছে, আপনি নাকি ওনার ছেলেকে মেরেছেন। এখন কি করব? আমি যে ওর ছেলেকে মেরেছি এটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, ওকে? আমি একটা কাজ দিচ্ছি, সেটা শোনো। আমি রাকিবকে তোর সঙ্গে পাঠিয়ে দিচ্ছি, আর রাকিবের সঙ্গে আরও কিছু লোক আসবে। তাদেরকে নিয়ে সকল মেয়েগুলোকে তাদের বাড়িতে ফিরিয়ে দিবি। আর ওখানে যে টাকাগুলো দিবে মেয়েগুলোকে নেওয়ার জন্য, ওই টাকাগুলো যেভাবেই হোক আমার চাই। আর ওখানে যারা যারা আসবে সবাইকে মেরে ফেলবি। দুই পক্ষ যদি এক হয়েও আমাদেরকে গুলি করে, তবুও আমি চাই যে এই টাকাগুলো আর মেয়েগুলো নিরাপদে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে ভাই, আমি তাহলে আপনার কথা মতোই কাজ করছি, আর আমি সব কিছুর ব্যবস্থা করছি। ওরা আমাদের সঙ্গে কোনোভাবেই পারবে না, এটা তো আপনি ভালো করেই জানেন। আমি জানি তুই পারবি, তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। ঠিক আছে, তুই তোর মতো করে কাজ কর, আর এদিকে আমি বাকিটা দেখছি। আর হ্যাঁ শোন, তোকে কিন্তু অনেকভাবে অনেক কিছু করতে পারে, একটু সাবধানে থাকবি। আর কোনো কিছু হলেই আমাকে কল দিয়ে জানাবি। তারপর আমি কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি আকাশকে বললাম, আকাশ, তুই নির্বাচন অফিসে যা, আর ওখানে গিয়ে প্রধান নির্বাহীর সঙ্গে কথা বল। আর ওনাকে বলবি যে আমি পাঠিয়েছি। যদি উনি আমাকে সাহায্য করে তাহলে ভালো, প্রথম কথা। আর যদি উনি না করে তাহলে ওনাকে যেভাবে পারবি রাজি করাবি। আর রাজি করিয়ে পরেরটা কি করতে হবে এটা তো জানিস। ঠিক আছে ভাই, আমি এখনই যাচ্ছি। আর উনি রাজি হবেন মানে ওনাকে রাজি হতেই হবে। আর একবার যদি এমপি সাহেব মন্ত্রীর পদ পেয়ে যায় তাহলে তো আমাদের অনেক লাভ হবে। এই এমপি সাহেব সহ আরও কয়েকজন মিলে আমার বাবা মাকে হত্যা করেছে নৃশংসভাবে। এটার প্রতিশোধ আমি নিবই নেব। তার আগে এই এমপি সাহেবকে মন্ত্রী বানাতে হবে, তাহলে আমি সুযোগটা পাবো। ভাই, আমি তো কোনো কিছু বুঝতে পারলাম না। এমপি সাহেব যদি মন্ত্রী হয়ে যায় তাহলে তো ওনার ক্ষমতা আরো বেড়ে যাবে। তখন আমাদের কি লাভ হবে? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। তোর এত কিছু এখন বুঝতে হবে না, তুই গিয়ে তোর কাজ কর। আর আমি এখন ঘুমাবো, আমাকে আর বিরক্ত করিস না, ওকে? আর হ্যাঁ, যাদের যে কাজ দিয়েছি সেভাবেই করো। তারপর আমি কখন যে ঘুমিয়ে পড়লাম মনে পড়ছে না। তারপর সকালবেলা আমি রেডি হয়ে এমপির বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আর তখনই হঠাৎ করে রাস্তায় একজন বৃদ্ধা মহিলাকে পার হতে দেখলাম। আমি গাড়ি থেকে নেমে বৃদ্ধ মহিলাটাকে পার করে দিলাম। আর তখনই দেখলাম অহনা গাড়ি নিয়ে থানায় যাচ্ছে। আমাকে ভালো করে দেখলো, আর আমি তার দিকে একবার তাকিয়ে মুচকি হেসে দিলাম। তারপর আমি আবারও গাড়িতে করে এমপি সাহেবের বাসায় চলে আসলাম। আর এমপি সাহেবের বাসায় এসে আমি বসলাম। তারপর এমপি সাহেব বলল, আমি আমার সব কাজ গুছিয়ে ফেলেছি, এখন বাকিটা সব তোমার কাজ। আমি যদি মন্ত্রী হতে পারি তাহলে আমার স্বপ্নটা এমনি পূরণ হয়ে যাবে। তুমি আমার কাছে যা চাইবে আমি তাই দিব। আপনাকে মন্ত্রী বানানোর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার। এটা আপনি ভেবে নিতে পারেন যে আপনি মন্ত্রী হয়েই গিয়েছেন। আর প্রধান নির্বাহীর সঙ্গে আমার কথা হয়েছে, উনি রাজি হয়ে গিয়েছে। আর ওনাকে 1 কোটি টাকা দিতে হবে। আর এই টাকা আপনি দিবেন না, এটা আমি দেব। আর আমার কোনো কিছুই চাই না, আমি নিজেই একটা ব্র্যান্ড, এটা আপনি ভালো করেই জানেন। এমপি সাহেব, আপনি মনে হয় এখনো ভাইকে চিনতে পারেন নাই। আরে ভাই তো নিজেই একটা ব্র্যান্ড, আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখবেন। এই দেশের আনাচে কানাচে যত লোক আছে সব ভাইয়ের হয়ে কাজ করে। এমনকি আপনার এখানে যারা আছে সবাই ভাইয়ের কথা শুনতে বাধ্য। তারাও কোথাও না কোথাও ভাইয়ের হাতে মার খেয়েছে, বা তাদের চোখের সামনে কাউকে খুন করতে দেখেছে। জিজ্ঞেস করুন আপনার লোকদের। তুমি কি আমাকে ঠেট দেওয়ার মতো কথা বলছো নাকি? তুমি কি জানো আমি কোথা থেকে উঠে এসেছি? আমি কিন্তু 15 বছর ধরে রাজনীতি করছি, আর 15টা বছর ধরে আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি। আপনাকে থ্রেট দিচ্ছি না,
আমি আমি শাহরিয়ার ভাইয়ের অবস্থানটা জানাচ্ছি। আপনার কত লোক আছে আর শাহরিয়ার ভাইয়ের কত লোক আছে আপনি জানেন? সৌদি, ইরান, ইরাক, ইউরোপ এর মতো আরো বেশ কয়েকটা দেশে শাহরিয়ার ভাইয়ের গ্যাং রয়েছে। প্রতিটা জেলায় জেলায় আমাদের অফিস আছে শাহরিয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। জানেন না? দেখেন না? টিভি নিউজ দেখেন না? তাই যখন হেঁটে যায় তখন পুরো মাটিটা কেঁপে ওঠে। আহা রাকিব, এত কথা বলিস না তো। যা, তোরা বাইরে যা, আমি ওনার সঙ্গে কথা বলে আসছি। এত কথা বলতে বলেছি আমি? হ্যাঁ, যা তো এখান থেকে। আর এমপি সাহেব, আপনি কোনো কিছু মনে করবেন না। আসলে ওরা এরকমই, আমার সঙ্গে সেই ছোটবেলা থেকে আছি তো, তার জন্য একটু। তোমার দেখছি অনেকটা কনফিডেন্স সহকারে এসব কথা বলছো। আমাদের এমপি সাহেবও অনেক কম না, বুঝতে পেরেছ? আমি এমপি সাহেবের সঙ্গে সেই কলেজ লাইফ থেকে আছি। ম্যানেজার সাহেব, আপনি যে কোনো কাজের না, এটা আপনি আবারও প্রমাণ করলেন। আপনি কি এখন পর্যন্ত জানতে পেরেছেন যে ওনার ছেলেকে কে খুন করেছে? আপনি বসে বসে কি করছেন? শুধু শুধু ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন, আর ব্যাংকে টাকা জমা করছেন, আর গাড়ি বাড়ি এসব নিয়ে ফুর্তি করছেন। আপনি কালকে নাইট ক্লাবে গিয়ে মেয়েদের সঙ্গে অসভ্যতাম করেছেন। আরে না, মানে আসলে কালকে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। প্লিজ এইসব মানুষকে বলো না। স্যার, আপনি শাহরিয়ারকে অনেক বিশ্বাস করতে পারেন, আসলে উনি লোক ভালো। তারপর আমি ম্যানেজার সাহেবের সঙ্গে আরো কিছু কথা বলতে লাগলাম, আর ম্যানেজার সাহেবের সঙ্গে কথা বলতে বলতে সময়টা পার হয়ে গেল। তারপর আমি সোজা থানায় চলে আসলাম, আর থানায় এসে দেখেই সেই কাজ করছে একটা। আমি গিয়ে তার সামনে বসলাম, আর তখন সে আমাকে বলতে লাগলো, আচ্ছা, আমি একটা বিষয় বুঝতে পারছি না। আজ পর্যন্ত তোমাদের কাছে একটা ফাইল এসেছে যেটার মধ্যে আমি প্রমাণিত হয়েছি, তাহলে শুধু শুধু কেন আমাকে এসব খারাপ কথা বলো? তোমাকে তো আজকে সেই সুন্দর লাগছে, তবে শাড়ি পরলে কিন্তু আরেকটু সুন্দর লাগবে। তোকে কি আমার পক্ষে নিয়ে কোনো কথা বলতে বলেছি বল? তুই যাবি এখান থেকে, নাকি আমি পুলিশকে ডাকতে বাধ্য হব? এখনই ভালোই ভালোই থানা থেকে চলে যা। থানার মধ্যে কোনো গ্যাঞ্জাম করার চেষ্টা করিস না। আরে আমি কি পাগল নাকি যে থানার মধ্যে সব গ্যাঞ্জাম করব? আর তুমি কি আমাকে সবসময় গ্যাঞ্জাম করতে দেখো নাকি? আমার তো এখন মুড ভালো আছে, তাই তোমাকে দেখার জন্যই আসলাম। আর তোমার ঠোঁটে লিপস্টিকটা না সত্যি দারুণ লাগছে, ইচ্ছে করছে এখনই ঠোঁটের মধ্যে চুমু দেই। আমি থাকতে তোর এই স্বপ্ন কোনো দিন পূরণ হবে না, বুঝতে পেরেছিস? এখনই এখান থেকে চলে যা। আমাকে আমার মতো কাজ করতে দে, আমার কাজে ডিস্টার্ব করিস না। তারপর চেয়ার থেকে উঠে ওর ঠোঁটের কাছাকাছি গিয়ে তাকে কোমর জড়িয়ে আমার কাছে নিয়ে আসলাম। তারপর আমি আর কিছু না বলেই তার ঠোঁট জোড়া দখল করে নিলাম, আর প্রায় 10 মিনিট পর ছেড়ে দিলাম। তারপর আমি ঠোঁট মুছতে মুছতে থানা থেকে বেরিয়ে আসলাম। এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। আমি রোজ রোজ থানায় গিয়ে তার সঙ্গে দেখা করে আসতাম, আর রাস্তায় বাসায় সামনে যখন তো পাইতাম তখন তো চলতেই থাকতো। তার আগে মুখটা যে আমার দেখতে অসম্ভব ভালো লাগে, তার এর আগে মুখটা তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। একদিন সে আমাকে কল দিল নিজে থেকেই। আমি সত্যি অবাক হয়ে গিয়েছি, কারণ সে নিজে থেকেই আমাকে কল দিল। বিকেলবেলা শুয়েছিলাম, কলটা রিসিভ করলাম, আর ওপাশ থেকে বলতে লাগলো, আমি তোমার সঙ্গে এখনই দেখা করতে চাই। তুমি তাড়াতাড়ি করে পার্কে চলে আসো, আমি এখানে এসে দাঁড়িয়ে আছি। ওকে, 5 মিনিটের মধ্যে আসবে। এই বলে কল কেটে দিল। কল কেটে দেওয়ার পরে আমিও রেডি হয়ে নিলাম। পাঞ্জাবি আর পায়জামা পরে বাইক নিয়ে যেতে লাগলাম। সাদা পাঞ্জাবি আর সাদা পায়জামা পরেছি, আর তার সাথে লোফার জুতো। আমি আয়নার সামনে গিয়ে নিজেকেই চিনতে পারছি না। তারপর আমি কিছুটা মুচকি হেসে বাইক নিয়ে পার্কে যেতে লাগলাম। আর কিছুক্ষণ পরে পার্কে চলে আসলাম। আসতে আরো 15 মিনিট লেট হয়ে গেল। তারপরে সে দেখি যে সেই একটা বেঞ্চের ওপর বসে আছে। আমি আসার সময় একটা গোলাপ কিনে এনেছিলাম। তারপর আমি বাইকটা রেখে তার সামনে হাঁটু গেড়ে বসলাম, আর বলতে লাগলাম, যেদিন থেকে আমি তোমার ওই মায়াবী মুখখানা দেখেছি, সেদিন থেকেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার চোখের মায়ায় পড়ে গিয়েছি। সত্যি আমি তোমার সঙ্গে থাকতে চাই। আমি ভালোবাসা কি জিনিস বুঝতাম না, কখনো অনুভব করতে পারতাম না, কিন্তু তোমাকে দেখার পর সত্যি নতুন করে বাঁচতে শিখে গিয়েছি। মানুষকে মনে হয় আরো ভালোবাসা উচিত।
তুমি আসার পরে আমার ভেতরে অন্যরকম একটা ফিলিংস কাজ করে। সত্যি বলছি, অনেক ভালোবেসেছি তোমায়। চলো না এসব কিছু বাদ দিয়ে তুমি আমি নতুন গল্প শুরু করি, যেখানে সব সময় সুখে থাকবো। আরে, তোর কি করে সাহস হয় আমাকে প্রপোজ করার? আমাকে প্রপোজ করার তো কোনো যোগ্যতা আছে কি? যোগ্যতা আছে তোর আমার সামনে দাঁড়ানোর? আমি তোকে সব সময় এভাবে কথা বলতাম দেখে তোর গায়ে লাগতো না, তাই আমি তোকে ডেকে এনেছি এখানে আমার কিছু কথা বলার জন্য। তোকে আমার একদমই পছন্দ নয়। আমি এই 3 মাসে অস্থির হয়ে গেছি তোর যন্ত্রণায়। আমি অতিষ্ঠ, যেখানেই যাই সেখানেই তুই। তোর যন্ত্রণা আমি আর নিতে পারছি না। আসলে দোষটা তোর নয়, দোষটা তোর মা বাবার। কারণ তোর মা বাবা তোকে ভালো মতো শিক্ষা দিতে পারে নাই, আর শিক্ষা দিতে পারে নাই বলেই তুই এতটা খারাপ হয়ে গেছিস। যেই মানুষটা নিঃসঙ্গভাবে কাউকে খুন করতে পারে অ্যাসিড দিয়ে, সে মানুষটা আবার ভালো। তুই ভালোবাসা কি বুঝিস রে? আর কখনো তুই আমার সামনে আসবি না। যদি তুই আমার সামনে আসিস তাহলে আমি আমার নিজেকে শেষ করে ফেলবো। চুপ, তুমি আর একটা কথাও বলবে না। অনেক বলেছো তুমি, আমি সবসময় তোমার কথাই শুনেছি, বাট আজকে তুমি আমার কথা শুনবে। তোমাকে একটা গল্প বলি, শোনো। জানি না তোমার সময় হবে কিনা, তবে তুমি শোনো। আমি এই গল্পটা কাউকেই বলিনি। প্রথম আমার যখন 11 বছর বয়স, তখন আমার বাবা মা মারা যায়। আমার বাবা ছিলেন ডক্টর, অনেক বড় ডক্টর। তিনি একটা বিষয় নিয়ে গবেষণা করতেন এবং গবেষণা করার ফলে সফলও হয়েছিলেন। আর গবেষণাটা ছিল কিডনি নিয়ে। মানুষের অনেক ক্ষেত্রে কিডনি ড্যামেজ হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, আর সেই কিডনি নষ্ট যেন না হয়, আর ওই ড্যামেজ কিডনিকে কিভাবে নতুন করে ফিরিয়ে আনা যায়, ওইটাই বাবা চেষ্টা করছিলেন। অনেক পত্র পত্রিকায় বাবার নাম ছড়িয়ে ছিটিয়েছিল। ভালো মন্দ ছিল, কিন্তু ভালোটাই বেশি ছিল। বাবা মোটামুটি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছিলেন। আর তখনই বাবার পিছনে অনেক শত্রু লেগে যায়। আর সেই শত্রুগুলো আমার খুব চেনা, কারণ আমাদের বাসায় সবসময় আসতো, বাবার সঙ্গে কথা বলতো। অনেক সময় বাবার সঙ্গে কথা বলতে বলতে তর্কে লেগে যেত। তারপর বাবা কোনো কিছুই বলতেন না। বাবা তাদের সঙ্গে ভালো ব্যবহার করতেন। বাবা আমাকে সব সময় বলতো যে একটা মানুষ যতই খারাপ ব্যবহার করুক না কেন, আমি যদি জ্ঞানী থাকি তাহলে কখনোই তার সঙ্গে খারাপ ব্যবহার করা উচিত না। তার সঙ্গে শান্ত শিষ্টভাবে কথা বলা, সেটাই উচিত। আমি এখনো মেনে চলি। তারপর এভাবে দিন পার হতে থাকে, আর আমিও বড় হতে থাকি। আর 1 বছর পরেই এমপি সাহেব আরেকটা লোক আমার বাবা আর মাকে নৃশংসভাবে খুন করে। আমি স্কুল থেকে বাড়ি ফিরে আসছিলাম, তখন দেখি আমাদের বাসার সামনে থেকে এই আজকের এমপি সাহেব চলে যাচ্ছিল। তখন ছিলেন ছাত্রলীগের নেতা। এমপি সাহেবের গাড়িতে ওঠার সময় আরেকটা লোক ছিল তার সাথে। তার হাতে একটা রিভলভার ছিল। দেখছিলাম ওই রিভলভারটার মধ্য থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। বুঝতে পারলাম যে অল্প কিছুক্ষণের মধ্যেই কাউকে গুলি করা হয়েছে। মনে হয় আর এমপি সাহেবের গায়ে রক্ত লেগেছিল। তারপর আমি তাড়াতাড়ি করে ঘরে ঢুকলাম দেখার জন্য। বাসায় চলে আসি, আর বাসায় আসার পরে দেখতে পেলাম রাহিমা খালা সহ আমার বাবা মাকে গুলি করে মেরে ফেলেছে। আমি চিৎকার দিয়ে কান্না করতে লাগলাম, কিন্তু তখন আমাকে কেউ সাহায্য করেনি। সাংবাদিকরা শুধুমাত্র ছবি তোলা নিয়েই ব্যস্ত ছিল, কিন্তু তখন কেউ আমার পাশে থাকেনি। তারপর শুনতে পারলাম যে আমাকে ওনারা মেরে ফেলবে। তারপর আমি সেখান থেকে সেই শহর ছেড়ে চলে আসি। বাবার আলমারিতে কিছু টাকা ছিল, এই সর্বোচ্চ 20,000 টাকা হবে। তখন আমি ক্লাস 6-এ পড়তাম। ক্লাস 6-এ পড়া অবস্থায় আমি 20,000 টাকা দিয়ে কি করব কোনো কিছুই বুঝতে পারছিলাম না। আমার অন্য শহরে এসে টাকাগুলো একটা জায়গায় যত্ন করে রেখেছিলাম, আর সেখান থেকেই শুরু হয় আমার পথ চলা। একা একা মনে হতে লাগলো আমি আমার নিজেকে এমনভাবে তৈরি করব যে সবাই আমাকে দেখে ভয় পাবে। আমি আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারবো, তাহলেই আমার বাবা মার আত্মা শান্তি পাবে। আমি শেষবার বাবা মায়ের সঙ্গে কোনো কথাও বলতে পারলাম না। তারপর আমি বিভিন্ন এতিমখানা, রাস্তার যে শিশুগুলো আছে সবাইকে আমার কাছে আনতে লাগলাম। যে কথা না শুনতো তাকে আমি ইচ্ছে মতো মারতাম, আর মেরে
আমি আমার নিজেই চিকিৎসা করতাম আর এরকম করেই আমার সঙ্গ বানাতাম। তেমনি একটা ছেলে আছে আমার সঙ্গে, তার নাম হলো রাকিব। তাকে আমি অনেক মেরেছিলাম ছোটবেলায়, এখনো মনে আছে। আমি শুধু বলেছিলাম যে তুই এখন থেকে আমার সাথে থাকবি সব সময়। আর এটার জন্যই পরে আস্তে আস্তে আমি মাফিয়া হয়ে যাই। আর যত বড় হতে থাকি তত চাপ বাড়তে থাকে। বিভিন্ন সময় আমাকে মেরে ফেলার চেষ্টাও করা হয়েছে। আর যখন আমার বয়স 18 বছর হয় তখন আমাকে একটা নেতা তার কাছে নিয়ে যায়, বলে তার হয়ে কাজ করার জন্য। আর তখন আমি মোটামুটি অনেক বিস্তার করে ফেলেছিলাম চারদিকে। আমার নাম ছিল অন্য সময়, পুলিশও খোঁজাখুঁজি করত, কিন্তু পুলিশকে আমি অনেক ভয় ভীতি দেখিয়ে এগুলো চাপা রাখতাম। আর ওই নেতার সঙ্গে আমার কখনো মিল পড়েনি। তারপর সেখানেই তাকে মেরে ফেলি, কারণ ও আমার বাবা মাকে কথা বলেছিল। আর তারপর থেকে আমাকে আর তাকাতে হয়নি, কারণ ওর বিপরীতে যে ছিল সে আমাকে সাপোর্ট দেয়। আর তার সাপোর্টেই আমি আস্তে আস্তে অনেক বড় হয়ে যাই। আর একটা সময় আমি তাকেও খুন করে ফেলি, কারণ যত উপরে উঠতে হবে তত সাথের গুলোকেই মেরে ফেলতে হবে। আর বাকিটা তো তুমি জানোই আমার ব্যাপারে। আমি এখনো জানতে পারিনি এমপি সাহেবের সঙ্গে আর কে ছিল। তবে একটা কথা বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকাইনি, কারণ এসব করার সময় পাইনি। কিন্তু তোমাকে সেদিন দেখার পরে মনের মধ্যে একটা ফিলিংস জাগে যে তোমাকে ভালোবেসে ফেলেছি। যদি আমার জীবনটা উন্নতি করতে পারে, তবে একটা কথা, আমি আজ পর্যন্ত মানুষকে কোনো ক্ষতি করিনি, কোনো মানুষের কোনো ক্ষতি করিনি। বরঞ্চ আমি যে টাকা সবার কাছ থেকে নিয়ে আসি ওই টাকাটা আমি এতিমখানা, মাদ্রাসা এসব জায়গায় দিয়ে দেই। আমি তোমার কাছে কখনো মিথ্যা কথা বলিনি, আর ভবিষ্যতেও বলবো না। তুমি যেহেতু আমাকে ভালোবাসবে না, তাহলে আর কি করার? কারণ জোর করে তো আর ভালোবাসা হয় না, ভালোবাসা হয় মন থেকে। আমি কখনো জানতামই না যে তোমার আমাকে এতটা অপছন্দ। আমি ভেবেছিলাম তোমাকে জ্বালাতে পারলে হয়তো তুমি আমাকে কোনোদিন ভালোবাসবে, কিন্তু তুমি যে সেটা বিরক্তি ফিল করো সেটা আমি জানতাম না। আমি মনে করতাম যে তুমি আমার সঙ্গে এরকমই করো, কিন্তু আমি আসলেই জানতাম না যে তোমাকে আমি অনেক বিরক্ত করেছি আর অনেক কিছুই করেছি। আর জোর করে ঠোঁটের মধ্যে কিস করতেও গিয়েছি। সত্যি আমি তার জন্য লজ্জিত। আর কখনো তোমার সামনে আসবো না। তুমি এখন থেকে মুক্ত। তোমার যদি কখনো আমার দরকার লাগে তাহলে আমাকে বলতে পারো। তবে এটা ঠিক যে আমি তোমার সামনে আর আসবো না, কারণ আমি তোমার মৃত্যু দেখতে পারবো না, সহ্য হবে না আমার। আর আমার সাথে যারা থাকে, আকাশ, রাকিব, ওরা দিয়ে আসবে। ওদেরকে বলিও ওরা তোমার জন্য জীবনটাও দিয়ে দিবে। ঠিক আছে, আসি এখন। ভালো থেকো আর একটু সাবধানে থেকো, কারণ এই চাকরিটা তোমার জন্য নিরাপদ নয়। তোমার বাবার যতটা না শত্রু আছে, তোমারও কিন্তু কম শত্রু নেই। অনেক সময় অনেক কিছু হয়ে যেতে পারে। নিজের যত্ন নিও, খাবার খেও। আল্লাহ হাফেজ। আমি কথাগুলো শুনে কান্না ধরে রাখতে পারলাম না, কান্না করে দিলাম। আর তখনই দেখলাম সে এক পা দুপো করে সামনে এগিয়ে যাচ্ছে, আর তখন বাইকে উঠে চলে গেল। আমি তাকে পিছন থেকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু সে আমার কোনো কথা না শুনেই চলে গেল। এদিকে আমি যথারীতি আমার গোডাউনে চলে আসলাম। আর গোডাউনে এসে দেখি রাকিব, মিন্টু কয়েকজনকে ধরে এনেছে আর আমাকে বলতে লাগলো, ভাই, এরা হলো এমপির খুব কাছের লোক, আর ওদেরকে ধরে এনেছে। ওরা আপনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র করা শুরু করেছিল। এমপিকে নানাভাবে বুঝিয়ে দিয়েছিল যে আপনি এটার পিছনে আছেন। এদেরকে কি করব? তারপর আমি হাতের মধ্যে একটা ছুরি নিয়ে তাদের পেটে ঢুকিয়ে দিলাম, আর ওরা ছটফট করতে করতে মারা গেল। আসলে মন মেজাজ খারাপ ছিল না, তাই মেরে ফেলেছি। এখনো নিজেকে শান্ত করতে পারছি না। তারপর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। আর রুমে শুয়ে পড়তেই কখন যে ঘুমিয়ে পড়লাম মনে পড়ছে না। আর যখন ঘুম ভাঙল তখন দেখলাম রাত 10টা বাজে। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। আর খাবার খেয়ে আমি ল্যাপটপে কাজ করছিলাম। আর তখনই হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো, আর কলটা আননোন নাম্বারে আসলো। আর আমি কলটা রিসিভ করলাম। তখন ওপাশ থেকে আমাকে বলতে লাগলো, কি রে, তোর নাকি অনেক সাহস হয়ে গেছে? আরে আমি তো ভেবেছিলাম তুই কবে মারা গেছিস। সেদিন তোর বাবা মা সবাইকে খুন করার পরে তুই একমাত্র বেঁচে গিয়েছিলি। তুই আমার এত ক্ষতি করেছিস,
যেটা বলার মতো না। আমি এখন পথের ফকির হয়ে গেছি। তার মানে তুই তোকেই তো আমি এতদিন ধরে খুঁজে চলেছি। তোকে খুঁজে বের করার জন্যই আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। তোর পার্টনার এমপি সাহেবকে এমনভাবে মারবো আর তুই সেটা দেখবি। দেন তোকে মারবো সবার শেষে। তুই এমপির ছেলেকে খুন করেছিস, আমার সকল ছেলেদেরকে ধরে নিয়ে কুপিয়ে মেরেছিস। এগুলো কি মনে করিস আমি সহ্য করব? শেষ পর্যন্ত আমার ছেলেকেও তুলে নিয়ে গিয়ে মেরে ফেলেছিস। আয়, তোর সঙ্গে খেলা হবে, আয় তুই। আরে আমি তো এটাই চাই, আর তার জন্যই তো আমি এমপি সাহেবকে মন্ত্রী বানানোর সমস্ত টাকা খরচ করেছি। উনি মন্ত্রী হওয়ার পরেই তো সন্ধান আমি পাবো। তুই নিজে থেকেই আমাকে ফোন দিবি। তোর মাথায় বুদ্ধি আছে, এটা বলতে হবে, কারণ এরকম বুদ্ধি আর কারো মাথায় আসবে না। এটা আমি ভালো করে বুঝতে পেরেছিলাম। এমপি যখন আমার কাছে এসে তোর নামে সুনাম করতেছিল, তখনই আমার সন্দেহ হচ্ছিল। কারণ একটা ছেলে এত কিছু করে মন্ত্রী বানালো, মন্ত্রী বানানোর পরে তার কী লাভ থাকতে পারে, এটা আমি খোঁজ করতেছিলাম। এখন আমার সব কিছু মিলে গেল। তোকে আমি এমনভাবে মারবো যেটা তুই ভাবতেও পারবি না। তুই কুত্তার মতো মরবি। আমি তোকে মারবো। বল এখন কোথায় আসতে হবে, দেখি কার কলিজার মধ্যে কত শক্তি আছে। তোর আদরের রহনাকে আমার ছেলেরা এখানে তুলে নিয়ে এসেছে। আমি কালকে দেশে ফিরেই ব্যাপারটা জানতে পারি তুই নাকি রহনাকে জীবন দিয়ে ভালোবাসিস। তাই তো আমার ছেলেরা বুদ্ধি করে নিয়ে এসেছে। তো রহনা অনেক কষ্ট পাচ্ছে, তুই যদি আসতে দেরি করিস তাহলে কিন্তু আমার ছেলেরা তাকে বিছানায় নিয়ে যাবে। আমার ছেলেরা যদি বিছানায় নিয়ে যায় তাহলে তো বুঝতেই পারছিস কি অবস্থা হবে। দেখ, তোর শত্রুতা আছে সবকিছু আমার সঙ্গে, এর মধ্যে অন্য কাউকে টানবি না। প্লিজ তুই ওকে ছেড়ে দে। ওর কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার সঙ্গে। তোর সঙ্গে যত ঝামেলা আছে সবকিছু আমার। ও ও তাই নাকি? তাহলে তো খুব ভালোই হয়। আর আমি তো জানতাম যে তুই ওনার জন্য পাগল হয়ে যাবি, ঠিক যেমনটা এখন হয়েছিস। তোর রহনার ফিগার আছে বলতে হবে, কি আকর্ষণীয় ফিগার। কুত্তার বাচ্চা, তোর এমন চরিত্র আমি ভালো করেই জানতাম। তুই আমার পরিবারকে নৃশংসভাবে হত্যা করেছিস। তোর এটা শাস্তি যে কি হবে সেটা শুধু একমাত্র আমিই ঠিক করব। তোর কোনো ক্ষমা নেই। আর আমি ভালো করেই বলছি, তুই অহনাকে ছেড়ে দে। অহনার কোনো দোষ নেই। অহনার কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। কি করে ছেড়ে দেই বল? কারণ এত কম সময়ের মধ্যে তুই এত বিস্তার লাভ করেছিস, যেটা তো আমার জন্য অনেক ভয়ঙ্কর। এটা আমি খুব ভালো করেই জানি। আর রহনা যদি আমার কাছে থাকে তাহলে তোকে মারতে আমার অনেক সুবিধা হবে। এমনিও তো মেয়েটা অনেক কষ্ট পাচ্ছে, তুই তাড়াতাড়ি আয়। আর কোথায় আসতে হবে এটা তো তোকে নতুন করে বলে দিতে হবে না। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস আমরা এখন কোথায় আছি। তারপর আমি কল কেটে দিলাম। আর কল কেটে দিয়ে আমি রাকিব, মিন্টু সবাইকে ডাকতে লাগলাম। আর সবাই চলে আসলো। আর আমি রাকিবকে বলতে লাগলাম, রাকিব, 10 মিনিটের মধ্যে আমার 1000 ছেলে চাই। যেখান থেকে পারিস আমার 1000 ছেলে এনে দিবি তুই। পারলে হেলিকপ্টার ব্যবহার কর, উপরে ফোন লাগা, বল যে শাহরিয়ার রহমান চেয়েছে। ঠিক আছে ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। তারপর আমি সেখান থেকে চলে আসলাম। সেখান থেকে চলে এসে আমি ফোন দিলাম, আর ফোন দিয়ে সবাইকে আসতে বললাম। আমাদের গোডাউনের সামনে এভাবে পার হয়ে গেল 10 মিনিট। আর কিছুক্ষণ পরে গাড়ি করে এক এক করে পোলাপান আসতে লাগলো। মিন্টু, তুই এখন এখানে যাদেরকে আছে তাদেরকে নিয়ে তুই ভালোভাবে ওখানে যাবি, বুঝতে পেরেছিস? আর কোনো অবস্থাতেই আমি অহনাকে বের করে না আনা পর্যন্ত ফায়ার করবি না। আমার যা কিছু হয়ে যাক না কেন, আর আমি যদি কিছু হয়েও যায় তাহলে অহনাকে বের করে নিরাপদ স্থানে রেখে ওদেরকে শেষ করে দিবি। আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছি। এটার জন্য যদি আমার মৃত্যু হয় তাহলেও এই মৃত্যুটাও হবে আমার সুখের, কারণ আমি আমার বাবা মায়ের বদলা নিতে পেরেছি, প্রতিশোধ নিতে পেরেছি। ভাই, আমরা থাকতে আপনার কোনো কিছু হবে না। আপনি শুধু শুধু এরকম বলছেন। ওদের কি আমরা নিজ হাতে শেষ করব? আপনি কোনো চিন্তা করবেন না। আপনি যেরকম আমাদেরকে শিখিয়েছেন সেটা আজকে আপনি দেখতে পারবেন আমরা কি পরিমাণ শিখতে পেরেছি আপনার কাছ থেকে। তারপর এভাবে আমি সবার সঙ্গে কথা বলতে লাগলাম। আর কথা বলতে বলতে আমি সবাইকে প্ল্যান বুঝিয়ে দিলাম। আর কিছুক্ষণ পরেই আমার সকল লোকজন চলে আসলো বিভিন্ন জায়গা থেকে।
তারপর আমি সবাইকে নিয়ে যেতে লাগলাম। আর যেতে যেতে আমি জঙ্গলের কাছে চলে আসলাম। আর জঙ্গলের কাছে এসে আমি সবাইকে প্ল্যান অনুযায়ী সেট করে দিলাম। তারপর আমি নিজে থেকে একা একা ভিতরে যেতে লাগলাম। আর তখনই কয়েকটা ছেলে এসে আমাকে চেক করলো। আর চেক করে আমাকে 2 হাত পিছনে বেঁধে ফেললো। আর বেঁধে ফেলে আমাকে নিয়ে আসলো তাদের বড় আস্তানায়। আর সেখানে এসে দেখি অনেককে রশি দিয়ে বেঁধে রেখেছে। আর অহনা কান্না করছে। আমি মায়াবী দৃষ্টিতে তাকালাম। আর তখনই অহনা আমার দিকে তাকালো। মেয়েটাকে অনেক নির্যাতন করা হয়েছে। গালের মধ্যে আঙুলের দাগ পড়ে গিয়েছে, হয়তো থাপ্পড় মেরেছে ইচ্ছে মতো আমার জন্য। তারপর আমি দেখলাম এমপি সেখান থেকেই আমাকে বলতে লাগলো, 2 দিন পরে আমার মন্ত্রী নির্বাচন, আমি পাশ করব আমি জানি। তুই আমার জন্য অনেক টাকা খরচ করেছিস, কিন্তু এটা আমি কখনো জানতে পারতাম না তুই আমার নিজের ছেলেকে খুন করেছিস। তুই আমাকে কি জন্য মন্ত্রী বানানোর চেষ্টা করছিস সেটাও আমি জানতাম না। তোকে আমি অনেক বিশ্বাস করে ফেলেছিলাম। এটা যদি আমি শফিকুলকে না দেখাতাম তাহলে তো আমি কখনো জানতেই পারতাম না তুই আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছিস। এটার জন্য তোর শুধুমাত্র মৃত্যু হতে পারে। ভাগ্য ভালো ছিল যে আমি শফিকুলকে ছবিটা দেখিয়েছিলাম। আরে আমি সেই ছোটবেলা থেকেই কষ্ট করে মানুষ হয়েছি, বুঝতে পেরেছিস? এই জায়গায় আসতে, এই শাহরিয়ার নামে ব্র্যান্ড এটাই খুলতে আমার অনেক বছর সাধনা করতে হয়েছে। কতবার জেলে গিয়েছি সেটার কোনো হিসেব নেই, বুঝতে পেরেছিস? আমি শুধুমাত্র এসব করেছি আমার বাবা মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য। তোরা আমার বাবা মাকে বাঁচতে দিসনি। তো চেহারাটা আমার ভালো করেই চেনা আছে, আর অনেকবার তো তোর নাম শুনেছি টিভিতে, অনেকবার দেখেছি, কিন্তু তখন আসলে আমার কেন যে মনে হয়নি। যদি আমার সেটা মনে হতো যে তুই সেই ছেলে, তাহলে তোকে অনেক আগে শেষ করে দিতাম। আর অনেক আগে শেষ করে দিলে আমার আজকে এই পরিণতি হতো না। আমার সকল ব্যবসায় তুই খারাপ করে ফেলেছিস। এখন আমার নিজের সুখ বলতে কোনো কিছুই নেই। এখন আমি পালিয়ে বেড়াচ্ছি পুলিশের কারণে। যেখানে আমার স্বরাষ্ট্রমন্ত্রী হতে কোনো বাধা ছিল না, সেখান থেকে আমাকে লাথি দিয়ে বের করে ফেলেছে। চাইলে আমি তোকে অনেক আগেই মারতে পারতাম, কিন্তু তোকে নিয়ে একটু খেলার চিন্তা ছিল। তোকে আমি বোঝাতে চেয়েছিলাম যে একটা একা ছেলে গোটা দেশটাকে পরিবর্তন করতে পেরেছে। শুধু দেশ নয়, বিদেশ পর্যন্ত তোর ক্রাইমে আমি হাত দিয়েছি। সকল কিছু আমার নিজের নামে করেছি। তখনই এমপি সাহেব এসে আমাকে একটা রড দিয়ে পায়ে আঘাত করলো। আমি যে মাত্রায় মারতে যাব তখনই ওরা আমাকে মারতে লাগলো। আর আমিও হাত থেকে রডটা ফেলে দিলাম। আর হাত থেকে রড ফেলে দিয়ে ওদের কাছে নিজেকে শুপে দিলাম। ওরা আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। আর তখন বলতে লাগলো, তোর অহনার ততক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে যতক্ষণ পর্যন্ত তুই মার খেতে থাকবি। তুই যদি কোনো কিছু করার চেষ্টা করিস তাহলে ওর কিছু একটা হয়ে যাবে, এটা তো তুই বুঝতেই পারছিস। তারপর আমি মাইক্রোফোনে বললাম ফায়ার করার জন্য। আর ওরাও আমার কথা শুনে চারদিক থেকে ফায়ার করতে লাগলো। আর আমি এখান থেকে কষ্ট করে উঠে গিয়ে অহনাকে ছাড়িয়ে দিলাম। আর অহনাকে ছাড়িয়ে একটা নিরাপদ জায়গায় এনে রাখলাম। তারপর আমিও ফায়ার করতে লাগলাম। আর এভাবে করে ওদের সবাই মারা যেতে লাগলো। তারপর আমি দুজনকে গিয়ে লাথি মারলাম। আর লাথি মারতেই ওরা পড়ে গেল। তারপর আমি গিয়ে ওদেরকে ঘুষি দিলাম। আর ঘুষি দিতেই নাক ফেটে রক্ত বের হতে লাগলো। তারপর আমি আমার কোমর থেকে একটা ছুরি বের করে ওর গলাটা কেটে দিলাম। আর এমপির গলাটা কেটে দিতেই কাটা মুরগির মতো ছটফট করতে করতে মারা গেল। তারপর আমি শফিকুলকে মারতে লাগলাম। হঠাৎ করে শফিকুল একটা রিভলভার হাতে নিয়ে আমাকে গুলি করলো। আর আমার গুলিটা এসে হাতের মধ্যে লাগলো। তারপর আমি তবুও গিয়ে লাথি মারলাম। আর লাথি মারতেই ওর হাত থেকে পিস্তলটা পড়ে গেল। তারপর আমি ওকে গুলি করে দিলাম। আর গুলি করতেই আমি বললাম, অনেক দিন থেকে ইচ্ছে ছিল তোকে নিজের হাতে মারবো, এখন সেটা আজকে সফল হয়েছে। আমি আমার বাবা মায়ের প্রতিশোধ নিতে পেরেছি। এখন আমার আর কোনো টেনশন নেই। এখন আমি মরে গেলেও শান্তি পাবো। আর তখনই অহনা চিৎকার করে রাকিবকে ডাকতে লাগলো। আর দেখতে পেল আমার হাতে গুলি লেগেছে। আর ওরা আমাকে জোর করেই হাসপাতালে নিয়ে আসলো। আর হাসপাতালে নিয়ে এসে আমাকে ভর্তি করালো। আর ডক্টর আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আর অন্য কিছু মনে নেই। আমি যখন চোখ খুললাম তখন আমি নিজেকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখলাম। তারপর আমি দেখলাম অহনা আমার বুকের ওপর শুয়ে কান্না করছে। আর যে মাত্র আমাকে চোখ খুলতে দেখেছে তখনই বলতে লাগলো,
যাক, আলহামদুলিল্লাহ, এত বছর পরও তোমার চোখ খুলেছে। আজ প্রায় 3 দিন পর তোমার চোখ খুলেছে। তোমার শরীরের অবস্থা অনেক খারাপ ছিল, তুমি কি ঠিকমতো খাওয়া দাওয়া করতে না? আর খাওয়া দাওয়া না করার জন্যই তো তোমার এই সমস্যা হয়েছে। আপনি এখানে? এই রাকিব, এই মেয়েটাকে তার বাসায় নামিয়ে দিয়ে আয়। সরি, আপনার সামনে না আসার কথা দিয়েছিলাম, বাট তারপরও এসে পড়লাম। আপনি প্লিজ এখান থেকে চলে যান। আপনার তো আর আমাকে সহ্য হয় না। আপনি আমাকে দেখতে এসেছেন। তখনই অহনা আমার পায়ে ধরে বলতে লাগলো, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো তোমাকে ভুল বুঝবো না। আমার সোনারটা আমাকে সত্যি ভালোবাসতে শিখিয়েছে। তুমি সেদিন চলে যাওয়ার পরে আমি সত্যি ভালো থাকতে পারি। সারা রাত তোমার কথা ভেবেছি, আর কখনো তোমাকে কষ্ট দিব না। সব সময় তোমাকে আমার বুকের মাঝে আগলে রাখবো। এবার মতো ক্ষমা করে দাও, লাস্টে একটা সুযোগ দাও, তোমাকে ভালোবাসি। তারপর আমিও নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি অহনাকে শক্ত করে জড়িয়ে ধরলাম, আর আমার বুকে এসে কান্না করতে লাগলো। তারপর এভাবেই পার হয়ে গেল কয়েকটা দিন। আমি এখন সম্পূর্ণ সুস্থ, আর বেশ ধুমধাম করেই আমাদের বিয়েটা হয়ে গেল। এখন আমি বাসর ঘরে প্রবেশ করলাম, আর বাসর ঘরে প্রবেশ করতেই আমি দেখতে পেলাম অহনা শাড়ি চেঞ্জ করছে। আমি নিজে থেকে তাকে কোলে তুলে নিলাম, আর কোলে তুলে নিয়ে তার কানে কানে বললাম, শাড়ি চেঞ্জ করার কি দরকার? শাড়ি না হয় আমি তোমাকে চেঞ্জ করিয়ে দেব। সকালবেলা এখন তো শাড়ি পরার দরকার নেই, কারণ শাড়ি পরলে তো আর মা হতে পারবে না। শাড়ি পরার সঙ্গে এটার কি সম্পর্ক থাকতে পারে? আর আমি এসব শাড়ি পরে থাকতে পারি না, তাই জন্যই তো সিল্কের শাড়ি বাসা থেকে এনেছি, আর এটাই পরবো। আর কে বলেছে আমাকে এখন আদর করার জন্য? আমি তো তোমাকে আদর করতে দিব না। ঠিক আছে, তুমি আমাকে আদর করতে দিও না, দেখি কে ভালো থাকতে পারে। আমি তোমাকে আদর করব। যদি তুমি আমাকে রেসপন্স দাও তাহলে বুঝবো যে তুমি আমাকে ভালোবাসো, আর যদি রেসপন্স না দাও তাহলে আমি বুঝবো যে তোমার মধ্যে কোনো অনুভূতি নেই। দেখি কোনটা হয়। তখন অহনা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো, লজ্জামাখা কণ্ঠে আমার কানে কানে বলতে লাগলো, আমি যে আপনাকে খুব ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো আপনাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। আগে লাইট বন্ধ করে আসেন, তারপরে বাকি সব। আমার খুব লজ্জা করছে। তারপর দুজন মিলে হারিয়ে গেলাম এক অজানা রাজ্যে। আর এভাবেই না হয় চলতে থাকুক আমাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।